ইকো পার্ক হলো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক। প্রায় 480 একর বা 1584 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই পার্ক। একমাত্র এই পার্কেই রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের রেপ্লিকা। ভারতের প্রথম সোলার ডোম বা সৌর গম্বুজটিও গড়ে উঠেছে এই পার্কে। শুধু তাই নয়, এই পার্কে রয়েছে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি, কাশ্মীরের ডাল লেকের মতো শিকারা রাইড, দার্জিলিংয়ের মতো টয় ট্রেনের জার্নি। তার সাথে রয়েছে চিলড্রেন্স পার্ক, রেইন ফরেস্ট, মার্কস গার্ডেন, রোজ গার্ডেন, ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, বাংলার গ্রামের রেপ্লিকা, মজাদার সাইকেল রাইড, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস গেম, আর সেই সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া তো রয়েছেই। চলুন ঘুরে আসি ইকো পার্ক থেকে। কিভাবে যাবেন, টিকিট মূল্য কত, পার্ক খোলা ও বন্ধের টাইমিং কি, একদিনে কতটুকুই বা ঘুরে দেখতে পারবেন, পার্কের মধ্যে গিয়ে কোনো সমস্যায় পড়বেন কিনা, এছাড়াও ইকো পার্কের সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। তাই আর দেরি না করে শুরু করছি এই ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণস্থান সহ সারা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে। ইকো পার্কের সমস্ত ইনফরমেশন দিয়েছি এই ভিডিওতে, তাই ভিডিওটা একটু লেন্দি হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই জানাই কিভাবে আসবেন এখানে। ইকো পার্ক কলকাতার নিউ টাউন অঞ্চলে অবস্থিত। কলকাতার যে কোনো প্রান্ত থেকে বাসে করে এখানে আসতে পারবেন। এছাড়া সাঁতরাগাছি, হাওড়া, শিয়ালদা, দক্ষিণেশ্বর, বিধাননগর, ডানকুনি থেকে সরাসরি বাসে করে এখানে আসতে পারবেন। ইকো পার্কের মোট 6টি গেট রয়েছে। যদি আপনি নিউ টাউনের দিক থেকে আসেন তাহলে গেট নম্বর 1 প্রথমে পড়বে, আর এয়ারপোর্টের দিক থেকে এলে প্রথমে পড়বে গেট নম্বর 4। গেট নাম্বার 1, 3 এবং 4-এর সামনে বাইক, 4 চাকা এবং 6 চাকা পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবে। বাসে বা গাড়িতে এলে এখানে ইকো পার্কের এই গেট নম্বর 4-এর সামনে নামলে সুবিধা হবে। এটা সাবওয়ে দিয়ে গিয়ে রাস্তা পেরিয়ে ওই দিকে উঠব, আর এটা হলো গেট নাম্বার 4। চলুন সাবওয়ে দিয়ে যাওয়া যাক। আমি প্রবেশ করছি গেট নাম্বার 4 দিয়ে। এই গেট নাম্বার 4 দিয়ে প্রবেশ করলে 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য একদম সামনেই পাওয়া যায়। আমি পুরোটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এদিকে রয়েছে পার্কিংয়ের জন্য বাইক পার্কিং 20 টাকা, আর এদিকে 4 চাকার খুব বড় পার্কিং হয়েছে, বিশাল বড় পার্কিং স্লট। এই 4 নম্বর গেটের সামনেও আছে পার্কিং, আর 1 নম্বর গেটের সামনেও পার্কিং রয়েছে। আর 4 চাকা পার্কিংয়ের জন্য চার্জ পড়ে 50 টাকা। করার পরেই সামনে অনেক দোকান রয়েছে, এখানে অনেক খাবার দোকানও আছে। আর দেখুন এই গেট নাম্বার 4-এর ঠিক সামনেই দেখুন ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিমিডার, আর ওদিকে স্পিংস, মিশরের পিরামিড, এগুলো সব সামনেই পাওয়া যাবে। সামনের এই পুরো চারপাশটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। প্রবেশ করার জন্য লাগে 30 টাকা মাথা পিছু। চলুন টিকিটটা আবার কেটে নেওয়া যায়। ইকো পার্ক মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সকাল 11টা থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে এবং সোমবার দিন বন্ধ থাকে। শীত এবং গ্রীষ্মকালে পার্ক খোলা এবং বন্ধের টাইমিংটা একটু চেঞ্জ হয়, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা ঢোকার মুখে দেখুন অনেক রেস্টুরেন্টও আছে, আর খাবারের দামও মোটামুটি এই মানেরই হয়। আর এখানে একটা গেম পার্কও আছে, টেক অফ গেম পার্ক। মজা নেওয়ার জন্য পার হেড 150 টাকা করে পড়ে, আর সময় ওই 5 থেকে 7 মিনিট সময় দেয়। 150 টাকা পার হেড। আর দূরে বাচ্চাদেরগুলো 80 টাকা করে পড়ে। খুব সুন্দর একটা গেম পার্ক। নম্বর 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরই বাম দিকে পাবেন 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্যের টিকিট কাউন্টার। এখানেও টিকিট মূল্য 30 টাকা করে। চলুন এবার টিকিটটা কেটে নেওয়া যাক। নতুনভাবে ইউপিআইয়ের সুবিধা রয়েছে এখানে।
প্রথমেই পড়বে গিজার পিরামিড। মিশরের গিজায় অবস্থিত পিরামিডের রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। এই পিরামিডের মধ্যে প্রবেশও করা যায়, চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে প্রবেশ করছি। ভিতরটা মিশরীয় যে ঐতিহ্য সেই অনুযায়ী সাজিয়ে তোলা হয়েছে দেওয়ালগুলো। আর এখানে একটা রেপ্লিকা রাখা আছে মমির। বাম দিকে যেটা দেখছেন এটা জর্ডনের পেট্রা। এই ধরনের একটা সুন্দর ব্রিজের ওপর থেকে, কাঠের ব্রিজের ওপর থেকে যাব। আর বাম দিকে একটা ঝর্ণা রূপ দেওয়া আছে, দেখুন বাম দিকে জর্ডনের পেট্রা। এই পেট্রার মধ্যেও প্রবেশ করা যায়। চলুন বাম দিকে পেট্রার মধ্যে প্রবেশ করি। বিভিন্ন মূর্তি আছে এই পেট্রার মধ্যে, দেখুন হাতে তৈরি, পাথর কেটে। আর এদিক থেকে বেরিয়ে পড়া যায় সেই যে ঝর্ণাটা দেখালাম সেখানটায়। জর্ডনের এই পেট্রার ডান দিকে আছে তাজমহল এবং কলোজিয়াম রোমের, আর বাম দিকে রয়েছে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিমিডার। জর্ডনের পেট্রা দেখা হয়ে গেলে এবার আমরা দেখছি এখন ইস্টার দ্বীপের মোয়াই মূর্তিগুলো। দেখুন কি সুন্দর মূর্তিগুলো, প্রত্যেকটা ইস্টার দ্বীপের মোয়াই মূর্তি, বেশ সুন্দর মূর্তিগুলো। এরপর এই বাম দিকে রয়েছে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিমিডার। ব্রাজিলে অবস্থিত এই ক্রাইস্ট দ্য রিমিডার মূর্তিটি পাথর কেটে বানানো হয়েছিল। বড় একটা প্রকাণ্ড পাথর কেটে মূর্তিটি বানানো হয়েছিল, কিন্তু এটাকে হয়তো সিমেন্ট দিয়ে বানানো হচ্ছে, আমি ঠিক জানি না। দেখুন কি সুন্দর লাগছে। ক্রাইস্ট দ্য রিমিডার দেখার পর এবার চলুন যাই তাজমহল দেখতে। সবার পরিচিত আগ্রায় অবস্থিত তাজমহল। আর যাওয়ার সময় এই মোয়াই দ্বীপের এই অদ্ভুত মূর্তিগুলো দেখতে দেখতে যাই। আগ্রার তাজমহলের রেপ্লিকার সামনে বিকেল বা সন্ধেবেলা এই সামনের ফোয়ারাগুলো চালিয়ে দেওয়া হয়, তাহলে আরও সুন্দর লাগে। আর সূর্যটা যেহেতু পিছন দিকে আছে, সামনে থেকে হয়তো ভিডিওতে অতটা ভালো আসছে না, রোদটা এদিক থেকে আসায় এদিক থেকে খুব সুন্দর লাগবে তাজমহলের এই রেপ্লিকাকে। তাজমহল দেখা হয়ে গেলে ঠিক সামনেই পড়বে চীনের প্রাচীরের রেপ্লিকা। তো চলুন প্রথমে ওটাই দেখে নিই। এখানে অনেকেই বসে বিভিন্ন পোজে ছবি তুলছে। সব জায়গাতে, ইকো পার্কে প্রায় সব জায়গাতেই এই দৃশ্য দেখতে পাবেন। অবস্থান করার জন্য পুরো চীনের প্রাচীরটা বেশ দারুণ লাগে। প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য দেখুন এখানে ড্রোন উড়িয়েও ছবি তোলা হচ্ছে। এই যে এদের ফটো তোলা হচ্ছে। প্রাচীরের এদিকটা এসে, এই জায়গাটা ঠিক এসে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। বাদিকে কলোজিয়াম, এই তাজমহল,
দূরে ক্রাইস্ট সেন্টিমিটার, সেই দূরে স্প্রিংস। এবার দেখে নিই ইতালির রোমে অবস্থিত কলোজিয়াম। পুরো কলোজিয়ামটার একবার 360 ডিগ্রি ভিউ দেখাই পুরোটা। এই যে দর্শক আসুন বসে দেখতো ওখানে। নিচে এইভাবে দেখুন, নিচে অনেক সিংহের রেপ্লিকা করা আছে এবং নিচে সিংহের রেপ্লিকা করা আছে। কাউন্টার আছে যেখানে 2 টাকার কয়েন দিলে 1 লিটার জল বেরোতো, কিন্তু এখন দেখছি ওটা বন্ধ। আপনারা সপ্তম আশ্চর্য থেকে বেরিয়ে সোজা হাঁটা দেবেন। ডান দিকে পড়বে 5 এবং 6 নম্বর গেট, আর বাম দিকে 2 আর 1 নম্বর গেট। সোজা বেরিয়ে সোলার ডোম থেকে শুরু করে সবগুলো পাশাপাশি পাবেন। পুরো ইকো পার্কটা ঘুরতে অনেক সময় লেগে যাবে, প্রায় 6 থেকে 7 ঘন্টা। একদিনে ঘোরাও কিন্তু অসম্ভব। অনেক বড় জায়গা, যেমন বললাম 1752 দিকে, এবং অনেক ফাঁকা জায়গা আছে এবং অনেক বসার জায়গা আছে। তো সেরকম যে কোনো জায়গাতেই বসে বাড়ির আনা খাবার খুব সহজেই এখানে খেতে পারবেন। আর দেখুন বাচ্চারা, আজকে ছুটির দিন হওয়ায়, আজকে 16ই নভেম্বর গুরু নানকের জন্মদিন, প্রচুর স্কুল থেকে কিন্তু বাচ্চারা এসছে, তাদের খেলাধুলা হচ্ছে। টিচার্সরাও এসছেন এখানে, খেলাধুলা করছেন। আর এখানে বাচ্চাদের গাড়ি আছে, দেখুন জেনে নেবো এগুলো কত করে। আর সেগুলো সাইকেলগুলো তো আছেই। দাদা এই গাড়িগুলো কত করে পড়ে? 3 রাউন্ড 70 টাকা। বেশ মজা হবে, 3 রাউন্ড ঘোরাবে 70 টাকা। তো আশ্চর্য থেকে বেরিয়ে আমি ডান দিকে এসেছি। ডান দিকে আসার পর এই একটা বিশাল বড় একটা ফাঁকা মাঠ, অনেক কিছু খেলার জায়গা আছে, খেলছেও বাচ্চারা। আর বাঁদিকে এই যে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি আছে। শীত যেহেতু আসতে শুরু করেছে, তাই বেশ ভিড় হচ্ছে, অনেক স্কুল স্টুডেন্টস এসছে এখানে। আর এখানে খুব সুন্দর একটা দুর্গার মূর্তি আছে। যে শিল্পী এটা বানিয়েছিলেন তার চিন্তাভাবনা কিন্তু এটা তারিফ করতে হয়। খুব সুন্দর একটা মূর্তি। আর পিছনে দেখতে পাচ্ছ টয় ট্রেন বা দার্জিলিংয়ের ঘুম স্টেশনের একটা রেপ্লিকা। এখানে অনেক বাচ্চারা কিন্তু খেলছে, আর অনেকটা বড় ফাঁকা জায়গা। দেখুন অনেকগুলো নারকেল গাছ সারি দিয়ে। আর দূরে ওটা দেখতে পাচ্ছেন, ওটা রেন ফরেস্ট। আর এখানে বাচ্চারা খেলছে। এইদিকে হচ্ছে ঘুম স্টেশন, আর সামনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আর ডান দিকে একটা মাক্স গার্ডেন। সুবিধা হবে আপনারা যদি 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে এগুলো কিন্তু সব সামনেই পাবেন, কারণ 6 নম্বর বা 5 নম্বর গেটের দিকে হরিণ আছে। আর বিশ্ব বাংলা পার্ক, যেটা আমি শুনলাম এখন বন্ধ। দার্জিলিংয়ের ঘুম স্টেশনের আদলে এই স্টেশন থেকে এখানে বা এই রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। এটা একটা ক্যাফেটেরিয়া, এখন বন্ধ আছে। এই ধরনের ট্রেনে, নন এসি ট্রেনগুলোতে লাগে 150 টাকা টিকিট, পুরো 1 রাউন্ড ঘুরিয়ে দেবে। আর এসি ট্রেনগুলোতে ভাড়া পড়ে 250 টাকা। 150 টাকা পার হেড ভাড়া পড়ে এগুলোতে 1 রাউন্ড ঘোরানোর জন্য। তো ঠিক চেয়ারগুলো এরকম। ঘুম স্টেশনের পাশেই রয়েছে, দেখুন আমার পাশে কি, এটা মাক্স গার্ডেন। এই যে বিভিন্ন রকমের মাস্ক এখানে দেখতে পাবেন, বেশ সুন্দর লাগবে। এগুলো দেখে আমার সেই পুরুলিয়ার ছৌ নাচের কথা মনে পড়ে যাচ্ছে। এর পিছনে টয়লেট রয়েছে, ঠিক পিছনে মাক্স গার্ডেনের ঠিক পিছনে টয়লেট আছে। আর ওদিকে নারকেল বাগান, আর এই বাম দিকে এটা হলো রেন ফরেস্ট।
সেন্ট ফরেস্টের ভিতরে ভিতরে সব বসে প্রেম করছে, কাপল বসে আছে। চিড়িয়াখানার মতো এই ঠিক কোন দিকে কী আছে সেটা এখানে দেওয়া আছে। এই বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, আর তার পাশে রয়েছে ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। টিকিট কাউন্টারটা যদিও এখনও বন্ধ আছে, আর এটা হলো এই ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। চলুন এখানে প্রবেশ করি। সুন্দর উদ্যানটা। চৈতন্যদেব এবং মধ্যযুগীয় বাংলার নবজাগরণের চিত্রগুলোকে স্কাল্পচারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বেশ খানিকটা সময় কাটানো যেতে পারে এখানে বসে। দ্য ব্যাটেল অফ পলাশী, পলাশীর যুদ্ধের একটা স্কাল্পচার তুলে ধরা হয়েছে। পলাশীর যুদ্ধের স্কাল্পচার। আর এদিকে অনেক মহাপুরুষদের রেপ্লিকা রয়েছে বা ছবিগুলো। এটা পুরোটা ঘুরে দেখতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। দেখো বেশ সুন্দর লাগছে, জানি না কার মূর্তি এটা, বেশ বড় একটা জায়গা। ভাস্কর্য এবং বাংলার ইতিহাস গার্ডেনের সামনে এখানে খুব সুন্দর একটা হরিণের রেপ্লিকা করা আছে। তার মাথায় দেখুন অনেকগুলো ছোট ছোট পাখি বসানো আছে, আর চারপাশের সৌন্দর্যটাও বেশ সুন্দর। শীত আসতে শুরু করেছে, অনেক ফুলও ফুটেছে। আর বাম দিকে এটা রেন ফরেস্ট। ওয়েলকাম টু রেন ফরেস্ট ইকো পার্ক। ইনফরমেশান দেওয়াটা আমার কাজ, আমি বিভিন্ন ইনফরমেশান আপনাদের দিয়ে রাখছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঘুরবেন। সব শেষে 1 এবং 2 নম্বর গেটের সামনে আমি যাবো। জায়গাটা শুধু বিভিন্ন প্রকারের বাঁশ গাছ দিয়ে সাজানো, বিভিন্ন প্রকারের বাঁশ গাছ, ছোট বড় মাঝারি সব কিছু বাঁশ গাছ দিয়ে সাজানো, শুধু বাঁশ গাছ চারিদিকে বিভিন্ন প্রকারের। তো হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা চলে এলাম সেই লেকের সামনে। এই লেক থেকে ডান দিকে রয়েছে হস্তশিল্প পার্ক এবং সোলার ডোম। ঘুরতে ঘুরতে আমি লেকের সামনে চলে এলাম। দেখো লেকটা পুরো ঘুরে গিয়ে সেই দূরে রয়েছে আইফেল টাওয়ার, আর এদিকে ডান দিকে আর এটা রয়েছে ইকো পার্ক অফিস। আর এখানে খাবার দোকানও অনেক আছে, আর এদিকে তো অনেক খাবার দোকান। ঠিক লেকের এই জায়গাটা এই ফুড কোর্ট আছে, আরে প্রচুর বসার জায়গা রয়েছে অনেক, বেশ সুন্দর লাগবে লেকের ধারটা। পুরো পরিবেশটা একবার দেখো। ডান দিকে এই যে বড় বড় হাত পাখা, খুব সুন্দর। এটা থেকে এগিয়ে সামনেই আছে গ্রামীণ পার্ক, আর এই সামনে বাঁদিকে রয়েছে খুব সুন্দর দুটো ময়ূর। কাশ্মীরের ডাল লেকের মতো এখানেও আপনারা শিকারা রাইড করতে পারবেন। এটা পড়বে আধ ঘন্টায় 150 টাকার মতো। তালপাতার পাখাগুলোর পাশে এটা হচ্ছে বাংলার গ্রাম। তার গেট এর টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। আর পিছনে দেখো সোলার ডোম, আর সূর্যটা প্রায় 3:30 বেজে গেছে, নামতে শুরু করেছে। চলো আমরা এখানে টিকিটটা কেটে নিই 10 টাকা দিয়ে। দেখুন 10 টাকা দিয়ে টিকিট কেটে এখানে আমরা প্রবেশ করতে পারবেন। প্রবেশ করলে যে কোনো গ্রাম, আমাদের বাংলার মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া বা বাঁকুড়া, যে কোনো গ্রামের দেখতে পাবেন। দেখুন এখানে রথটা সাজানো করা আছে, রথতলা। আর এদিকে দেখুন চাষি চাষ করছে, আর এখানে সত্যিকারের চাষের একটা প্রস্তুতি নেওয়া চলছে, সত্যিকারের চাষ হয়। আর এখানে গ্রাম বাংলার যে বাড়ি হয় যেরকম, সেগুলো রেপ্লিকা করা আছে। এখানে কোনো স্ত্রী চাষ করছে, এই যে বাংলার গ্রাম বাড়ি, গ্রামের রেপ্লিকা। চারপাশটা বেশ সুন্দর, 10টা গরুর গাড়ি।
তার পাশে গ্রাম বাংলার বিভিন্ন যে বাড়িগুলো যেমন হয়, গ্রাম বাংলার বাজার, এখন বাচ্চারা পড়তে যাচ্ছে। আর পাঠশালাটি দোকান ঘরে গুরুমশাই দোকান করে। আটচালা গ্রামের লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। বাহ, খুব সুন্দর দেওয়া আছে। গোয়াল ঘর, এই যে গোয়াল ঘর, উল্টো দিকেই রয়েছে সোলার ডোম। সোলার ডোম বা রিলায়েবল এনার্জি মিউজিয়াম এর নাম দেওয়া হয়েছে। চলুন এটাই প্রবেশ করা যাক। 2024-এর 5ই নভেম্বর দর্শকদের জন্য উন্মুক্ত হওয়া সোলার ডোম বা সৌর গম্বুজটির সম্পূর্ণ ভিডিও আমি এর পরে নিয়ে আসব, কারণ এমনিতেই এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। সাইকেল রাইডিং করতে চাইলে আধ ঘন্টার জন্য খরচ পড়ে 150 টাকা। 500 টাকা জমা দিয়ে সাইকেল নিতে হয় এবং 5 মিনিট এক্সট্রা সময় থাকে, অর্থাৎ 35 মিনিট পর সাইকেল জমা দিলে 350 টাকা ফেরত দেয়। যদি 35 মিনিট পেরিয়ে যায় সেক্ষেত্রে ওই ভাড়াটা ডবল হয়ে যায়, অর্থাৎ 150 টাকা 300 টাকায় পরিণত হয়ে যায়। এই বিকেলের পরিবেশের লেকটা খুব সুন্দর, পুরো ভরে উঠেছে বিভিন্ন বোটিংয়ে। আর দূরে স্পিড বোটও আসছে। আর দূরে ডোম, সোলার ডোমটা। এটা গোলাপ বাগানের সামনে খুব সুন্দর একটা ফোয়ারা চলছে। আর এপাশে প্রবেশ করতে হয় গোলাপ বাগানে। এখানে প্রায় 50 থেকে 60 প্রকারের গোলাপ ফুল চাষ করা হয়। এখন জল দেওয়া চলছে। আর এই যে মাটি পরিষ্কার করার কাজ করছে। গোলাপ ফুলগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করেছে, যে লাল। এখন গাছগুলোতে জল দেওয়া চলছে। এই সাদা গোলাপ, এদিকে পুরো বাগানটা সেই দূর পর্যন্ত বিস্তৃত। অনেক রকমের গোলাপ গাছ। আর এই যে দূরে এদিকটা রেন ফরেস্ট, আর এগুলো গোলাপ গাছ, আর এদিকটা লেক। চলো আমরা ওদিকটায় যাই। ডবল ডেকার্স এই বোটগুলিতে চড়ার জন্য ভাড়া পড়ে মাথা পিছু 100 টাকা করে। পার হেড 100 টাকা করে টিকিট পড়ে। প্রচুর বোট চলছে। আর এদিকে লাইন দিয়ে বোট সাজানো। আর দূরে প্রচুর মানুষ কিন্তু বোটিং করছেন। আর এদিকে রয়েছে ডবল টেকার বোট, পার হেড 100 টাকা টিকিট। 30 মিনিট, 2 থেকে 4 জন 200 টাকা। আর এই পুরো বিষয়টা দেওয়া আছে, আপনারা দেখতে আমি পড়ে নিতে পারি টিকিটের জন্য। টিকিট কাউন্টার ট্যুরিজম পার্কের এই বোটিং করছে কিন্তু। আর এদিকে বোটিংয়ের জন্য লাইনও পড়েছে। 5টা বাজে প্রায়। লেকের ইকো পার্কের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হলো। আর ওদিকে দূরে যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা, এটা হলো মাদার্স ওয়াক্স মিউজিয়াম। এর একটা ভিডিও আমি পরে আনবো এর একটা ভিডিও। আর এদিকেও খুব সুন্দর একটা পার্ক রয়েছে। মানে ইকো পার্ক প্রায় 1750 বিঘার উপরে তৈরি। তো চারিদিকটাই বেশ সুন্দর সাজানো গোছানো। আমি তো প্রায় ঘন্টা 5 ঘুরছি। তার মধ্যে সোলার প্যানেলটাও দেখলাম, সোলার ডোম সেটাও দেখলাম, বেশ ভালো লাগলো। স্পিড বোট, চাইলে তোমরা স্পিড বোটিংও করতে পারো এখানে। স্পিড বোটে পুরো লেকটাকে ঘুরিয়ে দেবে, পার হেড 150 টাকা করে পড়বে। এরকম লাইফ জ্যাকেট পরিয়ে। আর এদিকে নৌকার ভ্রমণও করতে পারো। আর এখানে খেতেও পারে, অনেক ক্যাফে আছে, কফি, কোল্ড ড্রিঙ্কস সব কিছু। আর এই যে নৌকাতেও ভ্রমণ করতে পারো। এটা পার হেড 100 টাকার মতোই পড়বে। আরও সুন্দর লাগছে গোটা ইকো পার্কে। গাড়িতে করেও আপনারা ঘুরতে পারেন পুরো ইকো পার্কটা। ইকো পার্কে এই যে কায়াকিং, ওয়াটার জর্বিং, ওয়াটার রোলার, ল্যান্ড জর্ব, এমটিবি, সাবজুনিয়র, বাইসাইকেল সব এর চার্ট এখানে দেওয়া আছে। রোলারটা শুরু হয়েছে এখানে, অনেকে উঠেছে এখানে ওয়াটার রোলারের মধ্যে। এটা আবার চলতে শুরু করবে। এটা যেটা দেখছো ওয়াটার রোলার, ভিতরে প্রায় 4 থেকে 5 জন আছে। এই ধরনের বোট রাইডও করতে পারে দুজনে।
বেশ ভালো লাগবে। এই যে বোটগুলো এদিকটায় আছে। মাঝখানে যে আইল্যান্ডটা দেখছেন ওটাতে রয়েছে ক্যাফে একান্তে এবং একান্তে কটেজেস। আপনি যে কোনো অনুষ্ঠানের জন্য এই আইল্যান্ডে অবস্থিত কটেজটি ভাড়া করতে পারেন। বুকিং নম্বরটি স্ক্রিনে দেওয়া রইল। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম জাপানিজ গার্ডেনের সামনে। সন্ধ্যের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এতে বেশ সুন্দর লাগছে। সামনে জাপানি আটে তৈরি সিংহ, আর উপরে লেখা থাকো জাপানিজ ফরেস্ট। সামনে একটা গৌতম বুদ্ধের মূর্তি। চলো যাওয়া যাক ডান দিক থেকে। ডান দিকে এটা রেস্টুরেন্ট, জাপানিজ আদলে তৈরি। দিনের বেলা এই সৌন্দর্য একরকম, আর রাতেও এই সৌন্দর্যটা অন্যরকম, দারুণ লাগছে। এলইডি আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখো। তিনতলা চারতলাটা জাপানিজ টেম্পল। এরকম একটা সুন্দর পথ জাপানিজ গার্ডেনের মধ্যে। দিনের বেলায় এর অন্যরকম সৌন্দর্য, আর এই সন্ধে প্রাককালে আর অন্য একরকম সৌন্দর্য। এদিকটায় এরকম বেশ ফেং শুই টাইপের সব মূর্তিগুলো রাখা আছে। আর এদিকে গোটা পুকুরটাকে ঘিরে এরকম এলইডি আলোয় সাজানো রয়েছে। দেখো দূর থেকে আইফেল টাওয়ারের রেপ্লিকাকে দেখো, আইফেল টাওয়ারটাকে লাগছে, দেখো কী সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে আমি 1 নম্বর গেটের সামনে চলে এলাম। সামনে থেকে আইফেল টাওয়ারকে কেমন সুন্দর লাগছে দেখো, সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেশ দারুণ লাগছে। আইফেল টাওয়ারের রেপ্লিকা বেশ সুন্দর, চারপাশটাও খুব সুন্দর। কিন্তু এখানেও একটা পার্কিং আছে। ভিডিওটা যদি ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করবেন। লাইক করলে আমি ভীষণভাবে মোটিভেট হই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখন থেকে পশ্চিমবাংলার বিভিন্ন ভ্রমণস্থান সহ গোটা ভারতবর্ষের সমস্ত ভ্রমণস্থান এই চ্যানেলে আমরা পোস্ট করব। তাই সকলকে অনুরোধ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।